মনের রোগ যন্ত্রণা প্রতিরোধ প্রতিকার, অধ্যাপক অর্ধেন্দুশেখর ভট্টাচার্য, 2015। জনগোষ্ঠীর মানসিক গঠন: নর্মাল, অ্যাবনর্মাল ও সুপিরিয়র। নর্মাল বা স্বাভাবিক। যে কোনো দেশে যে কোনো সময়ে জনগোষ্ঠীর একটা বিরাট অংশকে যথেচ্ছ ধরে নিলে দেখা যাবে অধিকাংশই স্বাভাবিক। স্বল্পাংশ অবমানুষ, ঊনমানুষ এবং অতি অল্প সংখ্যক উচ্চকোটিমনা। তাদের অধিকাংশই সুস্থ জীবনে গড়পড়তা মোটামুটি থেকে ভালো ছাত্রছাত্রী ছিল। কিছু কিছু মাঝপথের বিভিন্ন পর্বে পড়া ছেড়ে দিয়ে জীবন সংগ্রামে লেগে পড়েছে। কিছু কিছু প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করে জীবনপথের পথিক হয়েছে। প্রাপ্তবয়স্ক জীবনে বিচিত্র বিভিন্ন কুশল অকুশল কাজে নিজেদের নিয়োজিত করে কম বেশি উপার্জনের পথ ধরেছে। সমাজ ও পরিবার জীবনে অধিকাংশই মোটামুটি রকম থেকে বেশ ভালো রকমের প্রতিযোজনা ঘটিয়ে বর্ষ মনে কম বেশি মেনে নিয়ে বেশ সচল সবল রয়েছে। বৃহত্তর জীবনের ক্ষেত্রে অধিকাংশই খেলাধুলা, পার্টি আড্ডা, গল্প স্বল্প, বাজারহাট, বেড়ানো, ভ্রমণ করে নিজস্ব সময় কাটাচ্ছে। এরা প্রেম করছে, একদিন বিয়ে করে নিচ্ছে, তারপর সন্তান পালন করে আর বাড়তি সময় পরনিন্দা, পরচর্চা, রাজনীতি, সমাজনীতি, পাড়া ক্লাব করে করে মধ্যজীবন পার করে দিচ্ছে। এদের বেশিরভাগই সমাজের কোনো উল্লেখযোগ্য উন্নতিতে কাজে লাগেনি। নিজেদের নিয়ে ব্যাপৃত থাকতে থাকতে অপরের কোনো মারাত্মক ক্ষতিও করেনি। এরা পায়নি কিছু যা চিরায়ত বা উল্লেখযোগ্য, হারায়নি কিছু যা অনুরূপ দহনের কারণ। এরা সবাই নিয়ম আইন রীতিনীতি মেনে চলা গৃহবলিভূক বর্ষ মান্যপ্রবণ জনতা। ব্যক্তিগত জীবনে এরা প্রত্যেকের থেকে আলাদা। এরা নিজ নিজ বৌদ্ধিক অর্জনে গর্ববোধ করে, আবেগীয় অবস্থান সংহতি বিষয়ে অহংকার প্রকাশ করে, কামনা বাসনা চাহিদার ফল্গু প্রবাহকে বাস্তবতাবোধের দ্বারা শৃঙ্খলিত সংহত রাখার যোগ্যতা ক্ষমতা মনায়ত্ত করার শক্তিতে আত্মম্ভর বোধ করে এবং সমান্তরাল রৈখিক গতানুগতিক জীবনের বাইরে মাঝে মাঝে এদের বৌদ্ধিক ভ্রান্তি ঘটে। আবেগীয় উত্তেজনা উচ্ছৃঙ্খলতার প্রান্ত ছুঁয়ে যায়, অথবা কামনা বাসনার তাড়নায় নিদ্রাহীন নিশি যাপন ঘটে, অথবা মাঝে মাঝে এদের যে অবসন্নতার আক্রমণে পর্যদস্ত হতে হয়, নৈরাশ্য, পরাজয়, হতাশা, উদ্যমহীনতা আর অন্ধকার ভবিষ্যতের অনুভব বিমর্ষ করে তোলে, তা এরা ওই একরকম করে ভুলে মানিয়ে জীবনের মূল স্রোতে ফিরে আসে। এই যারা জীবনের হঠাৎ হঠাৎ উত্থান পতন, উচ্ছ্বাস, হতাশার মধ্যেও আপন মনের মধ্যবর্তিতায় অনড় টানে মূল সমান্তরাল জীবনস্রোতে সামিল থাকতে পারে, তারাই অধিকাংশ জনগোষ্ঠী এবং স্বাভাবিক। অ্যাবনর্মাল বা উন্মানস কারা? অমন যথেচ্ছ বেছে নেওয়া জনগোষ্ঠীর মধ্যে কিছু কিছু লোক দেখা যাবে যারা মূল স্রোতের মধ্যে অমিল, প্রতিযোজনায় অক্ষম, পরিবার সমাজ বিধি বিধানের বাইরে, আপন মনের চেতনা কল্পনার খোপে কোঠোয় আবদ্ধ, সাধারণ, সাবনর্মাল বা বিলো নর্মাল। যারা নানাবিধ বিকারে আক্রান্ত, মনের চাপে মনের ভারে পথভ্রষ্ট, কথাবার্তায় হাবে ভাবে এবং আচরণে কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছতে পারে না, স্বপরিচালনায় অক্ষম, অতএব পরনির্ভরশীল। যারা বুদ্ধি, আবেগ ও বাসনায় পর্যায়ের, অস্থির, অসংহত, যাদের ব্যক্তিত্ব যথাযথ নয়, বেমানান, কাজে কর্মে চিন্তাভাবনায় যারা নিজেদের খাপ খাইয়ে চলতে পারে না, অকারণ দুশ্চিন্তা, দুর্ভাবনা, দুর্যোগের হেতু হয়ে পড়ে, যদিও তা অপরের দৃষ্টিতে, এবং সুতরাং নিজ নিজ অস্তিত্বে এবং পরিবারের কাছে বোঝা বলে পরিগণিত। 4. যাদের মানসিকতা বা ব্যবহার দেখে সাধারণ লোকে অবমূল্যায়ন করে এবং বলে লোকটা পাগল, বাতুল, অস্বাভাবিক, খ্যাপা, উন্মাদ, অপ্রকৃতিস্থ, বিকারগ্রস্ত, বিকৃত মস্তিষ্ক, মতিচ্ছন্ন, বায়ু রোগগ্রস্ত, বাতিগ্রস্ত, ছিটিয়াল, বিকৃত মন, মানসিক ভারসাম্যহীন, তাকে আমরা অস্বাভাবিক, অ্যাবনর্মাল বলে ধরে নিতে পারি। এভাবে বলাটা সংজ্ঞার্থকরণ নয়, বর্ণনাকরণ মাত্র, এবং সাধারণ লোকের বা স্বাভাবিক লোকের মূল্যায়ন কতটা মান্য সেটি একটি মূল প্রশ্নও বটে। রোগের বা অস্বাভাবিকতার শ্রেণীবিভাগ। এইসব অ্যাবনর্মাল জনগণকে মোট জনগোষ্ঠীর 10 ভাগের 1 ভাগ বলে জানা যায় এবং এদের আবার মোট 4টি শ্রেণীতে ভাগ করা
করে দেখা যায়। ক সাইকোনিউরোটিক, যাদের ক্ষেত্রে তুলনামূলকভাবে কম মাত্রার ব্যবহারিক ও মানসিক অস্বাভাবিকতা আছে, যাদের পিছনে কোনো দৈহিক জৈবিক কারণ নেই কিন্তু মানসিক পরিবেশগত উৎস খুঁজে পাওয়া যায়, এবং যে সকল দোষ ত্রুটি গোলমালের সহজ চিকিৎসা সম্ভব: হিস্টেরিয়া, অ্যাংজাইটি নিউরোসিস, নিউরেস্থেনিয়া, কম্পালসিভ অবসেসিভ নিউরোসিস, ফেভিয়াস ওয়ার নিউরোসিস, ট্রমাটিক নিউরোসিস ইত্যাদি এই শ্রেণীর অ্যাবনর্মালিটি। খ সাইকোটিক, মানসিক ও ব্যক্তিত্বের তীব্র ও গুরুত্বপূর্ণ বিকৃতি বা গোলযোগ বা বিশৃঙ্খলা, যা ব্যক্তিকে তার ব্যক্তিগত ও সামাজিক জীবন থেকে বিচ্যুত করে দেয়, যা অনিবার্য চিকিৎসা এবং হাসপাতালমুখী করে তোলে। সাইকোসিস অর্গানিক কারণ অথবা ফাংশনাল প্রকৃতির কারণেও হতে পারে। ফলে সাইকোসিসের শ্রেণীবিভাগ জটিল হতে বাধ্য। এই শ্রেণীতে পড়ে সিজোফ্রেনিয়া, ম্যানিয়াক ডিপ্রেসিভ, প্যারানাইয়া, মেলাঙ্কলিয়া, সেনাইল ডিমেনশিয়া, টক্সিক ও অ্যালকোহলিক সাইকোসিস, জেনারেল প্যারেসিস, ট্রমাটিক সাইকোসিস, এপিলেপসি ইত্যাদি। গ মেন্টালি ডিফেক্টিভ, জন্মের কারণে অথবা পরিবেশের কারণে অথবা উভয় কারণ একাকার হয়ে অনেকের মধ্যেই মানসিক ঘাটতি বা ত্রুটি অসম্পূর্ণতা ঘটিয়ে তাদের স্বাভাবিক ব্যবহারকে ব্যাহত করে। এদের বুদ্ধি কম হয় এবং সামাজিক প্রতিযোজনা প্রতিক্রিয়ায় অযোগ্যতা থাকে। এদের অনেকের আবার দৈহিক আঙ্গিক ত্রুটি ঘাটতি ব্যতিক্রম থাকে, যদিও বেশিরভাগই দেখতে স্বাভাবিক হয় কিন্তু বাড় বুদ্ধি তুলনামূলকভাবে নিম্নমানের হয়। এদের নানা শ্রেণীর মধ্যে ফিবল মাইন্ডেড, এমনেটস, অ্যালিগোফ্রেনিক ইত্যাদি আছে। আবার দৈহিক দিক থেকে মঙ্গোলিজম, ক্রেটিনিজম, পিন হেডেড মাইক্রোসেফালিক অথবা লার্জ হেডেড হাইড্রোসেফালিকরাও এই শ্রেণীতে পড়ে। ঘ অ্যান্টি সোশ্যাল, যাদের প্রকৃতিতেই সামাজিক বিধিবিধান, রাষ্ট্রীয় আইন কানুন অথবা নৈতিক নিয়ম নির্দেশ অমান্য করার প্রবণতা তৈরি হয়ে গেছে, তাদেরই অসামাজিক বা অ্যান্টি সোশ্যাল মনের অস্বাভাবিকতা আছে বলা হয়। অপ্রাপ্ত বয়স পর্যন্ত এদের জুভেনাইল ডেলিংকুয়েন্টস বলে, বড় হয়ে গেলেই অ্যান্টি সোশ্যাল বা অপরাধী মনের বলা হয়। ক্রিমিনাল মাইন্ডেড, বিধিবিধান, আইন কানুন, নীতি নির্দেশ মেনে চলাটাই স্বাভাবিক বলে স্বীকৃত, অমান্য করাটাই ত্রুটিযুক্ত, সোশ্যাল নয়। সকল অমান্যতাই অসামাজিক, বেআইনি অথবা অনৈতিক নয়, সুতরাং অ্যান্টি সোশ্যাল নয়। মঙ্গল ও কল্যাণের ধারণার সঙ্গে মূল্যায়নযুক্ত এই সামাজিক দার্শনিক আলোচনা আমাদের এলাকা নয়। ডেলিংকুয়েন্টদের মধ্যে অল্প হলেও তুলনামূলকভাবে বুদ্ধাঙ্ক কম থাকে, কিন্তু ক্রিমিনাল মাইন্ডের বিষয়ে এ কথা বলা যায় না। ছোট বড় সকলের মধ্যেই কোনো না কোনো নিউরোটিক, সাইকোটিক বা প্যাথোলজিক্যাল উপাদান কাজ করে, গুণ ও পরিমাণটাই নির্ণায়ক। রোগের উপবিভাগ, নানা প্রকারের মেন্টাল ডিসঅর্ডারের মানসিক বিশৃঙ্খলার শ্রেণীকরণ করা একটি অত্যন্ত জটিল প্রক্রিয়া। এটি খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে শ্রেণীকরণ এলাকাগতভাবে মানসিক বিপর্যয়কে সার্বজনীন বোধগম্যতা দান করে। খ কারণ নির্ণয়ে সহায়ক হয় এবং গ প্রতিকার, প্রতিবিধান, প্রতিরোধের পথ নির্দেশ অনেক বেশি বিষয়গততা, অবজেক্টিভিটি দিতে পারে। আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যৌথ স্বীকৃত শ্রেণীকরণে যাবতীয় মেন্টাল ডিসঅর্ডারগুলিকে কয়েকটি ভাগে বা উপভাগে ভাগ করা হচ্ছে। এক অর্গানিক ব্রেইন সিনড্রোমস, যেমন ক অ্যাকিউট, বিষম, তীব্র, জটিল মস্তিষ্ক বিশৃঙ্খলা বা বিপর্যয়, সেই সব বিপর্যয়ের ঘটনা যেখানে মস্তিষ্ক যথাযথ কাজ করে না, তীব্র জ্বরে আক্রান্ত হয়ে অথবা কোনো নেশাগ্রস্ততার কারণে, এবং যখন মস্তিষ্কে বিভ্রান্তি ঘটে, বিকারগ্রস্ততা তীব্র হয়ে সূত্রহীন, সংযোগহীন প্রবঞ্চনার হেতু হয়, অলিক ধারণা বিশ্বাসের জন্ম দেয় অথবা নানা প্রকারের বাস্তবতা বোধহীন প্রতিক্রিয়া ঘটায়, কারণের তাৎক্ষণিকতার সঙ্গে যুক্ত বলে এই মস্তিষ্ক বিশৃঙ্খলা কম বেশি সময় স্থায়ী হয়। খ ক্রনিক, পুরনো দীর্ঘস্থায়ী মস্তিষ্ক বিপর্যয়, যেখানে ব্রেইন টিউমার, স্ফীতি, অর্বুদ, মাথার আঘাত, পুরো মস্তিষ্কের অবচ্ছিন্নতা, যেখানে ব্যাপক ও গুরুতর ক্ষতি ঘটায়, সেখানে বিচার, বুদ্ধি, স্মৃতি, শিক্ষণ, আবেগ, অনুভব বিপর্যস্ত হয়। কারণের দীর্ঘমেয়াদের জন্য এবং প্রকৃতির অনুরূপে সেই সব বিপর্যয়ের ব্যাপকতা ও তীব্রতা নিশ্চিত হয়। উভয় ক্ষেত্রেই মানসিক বিশৃঙ্খলা বিকৃতি বিপর্যয় এর গুরুতর থেকে লঘুতর ব্যক্তিত্বের সংকট তৈরি করে, ব্যবহারে বিশৃঙ্খলা ধরে রাখে এবং চিকিৎসাকে অনিবার্য করে তোলে। 2 সাইকোজেনিক অথবা সম্ভাব্য সাইকোজেনিক ডিসঅর্ডার, মানসিক ব্যবহারিক বিপর্যয়ের প্রকাশ আছে কিন্তু কোনো জ্ঞাত দৈহিক কারণ নেই অথবা কোনো মস্তিষ্কগত রোগ ব্যামোর ইতিহাস নিদর্শন নেই, এমন সব
উদাহরণ। এগুলি আবার কয়েকটি প্রকারের হতে পারে, যেমন ক ট্রানজিয়েন্ট সিচুয়েশনাল ডিসবার্সেস, কোনো তীব্র তীক্ষ্ণ বিশেষ ঘটনা পরিস্থিতির কারণে উদ্ভূত মানসিক চাপ ব্যক্তি মনে আতঙ্ক উদ্বেগ তৈরি করে দিতে পারে, অব্যবস্থিত মন ঘটিয়ে দিতে পারে এবং ব্যক্তিত্বে বিপর্যয়ের সূচনা ঘটাতে পারে। খ নিউরোসিস বা মানসিক স্নায়বিক পীড়া, জীবনের স্বাভাবিক সচল ক্রিয়া প্রতিক্রিয়ায় ক্ষেত্রে আচরণে ছন্দপতন ঘটে যায়, প্রতিযোজনা বিঘ্নিত, বিধ্বস্ত, ক্ষিণ্ণ হয়ে পড়ে। পীড়িত ব্যক্তি উৎকণ্ঠা, ভয় বা আতঙ্ক, হিস্টোরিয়া বা বায়ুরোগ ইত্যাদি উপসর্গ দ্বারা পর্যুদস্ত হয়। সাইকোসিসের বেলায় যেমন বাস্তব জগতের সঙ্গে সম্পর্ক সঙ্গতিহীন আচরণ ঘটে, এখানে তেমন ঘটে না, আর ব্যক্তিত্বের অসংলগ্নতা ডিসঅর্গানাইজেশন প্রকট হয়ে দেখা দেয় না। গ ফাংশনাল সাইকোসিস, ক্রিয়াশীল মনোবিকলন, ব্যক্তি মনে, ব্যক্তিভাবে, আচরণে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন মতো ব্যবহার করে, চারিত্রিক ও ব্যক্তি সংহতি ছিন্ন হয়ে অসংলগ্ন ব্যবহার করে। এই শ্রেণীর মধ্যে সিজোফ্রেনিয়া, প্যারানোইয়া, বিভিন্ন ধরনের আবেগীয় বিপর্যয় যেমন ম্যানিয়াক, ডিপ্রেসিভ মনোবিকলন সামিল হয়। এখানে দৈহিক, শারীরিক, মস্তিষ্কগত কারণ নয়, জৈব রাসায়নিক সংঘটক পরিবর্তন মস্তিষ্কের ক্রিয়াশীলতাকে প্রভাবিত উদ্বুদ্ধ করে তোলে। ঘ ব্যক্তি চারিত্রিক বিপর্যয়, পার্সোনালিটি বা ক্যারেক্টার ডিসঅর্ডার, গভীর এবং তীব্র ব্যক্তিগত সংস্কার, বিশ্বাস, ভয়, নির্ভয়, ন্যায়, অন্যায় দ্বারা প্রথিত বৈশিষ্ট্য যা বৃহত্তর সামাজিক মূল্যায়নে গর্হিত আচরণ বলে স্বীকৃত। এমন বিপরীত বিকৃত বিসদৃশ আচরণগুলির মধ্যে পড়ে অসামাজিক অ্যান্টি সোশ্যাল কাজকর্ম, মনোবিকারগ্রস্ত ব্যক্তিত্ব, যৌন বিকারগ্রস্ততা, গাঁজা, ভাং, ড্রাগ নেশাগ্রস্ততা। এদের অনেকেই জুভেনাইল ডেলিংকুয়েন্টস হয়ে থাকে, কৈশোর, মনোরোগাক্রান্ত, মন্দবুদ্ধি, অসদাচরণে অভ্যস্ত। সাইকোসোমাটিক ডিসঅর্ডার্স, মানসিক দৈহিক বিপর্যয়, অনেক দৈহিক যন্ত্রণা, রোগ, উপসর্গ দেখা দেয় যাদের কারণ দেহে নয় মনের গভীরে, আবেগের ফুলগোধারায় প্রবাহিত, মাথা ধরা, মাইগ্রেন, আধ কপালে মাথা ধরা, রক্তচাপাধিক্য, চর্মরোগ, পাকস্থলীর ক্ষত ইত্যাদি। এরা সকলেই শারীরিক রোগে ভোগে যাদের কারণ মানসিক, কিন্তু ভোগটার প্রকৃতির কারণে ডাক্তার বদলি করে, হাসপাতালে দৌড়ায়, আবার দুর্ভোগ বাড়ায় কারণ মনোরোগ বিশেষজ্ঞের কাছে যায় না। এদের ব্যবহারে আচরণে নিউরোটিকদের মতো বিকৃতি বা অপ্রতিযোজন নেই, অথবা গভীর তীব্র কোনো চারিত্রিক ব্যক্তিক বিচ্ছিন্নতা ঘটেনি, অথবা অ্যান্টিসোশ্যাল অপরাধপ্রবণ আচার আচরণের প্রকাশ হেতু সামাজিক ধিক্কার নেই। 3 মেন্টাল রিটার্ডেশন, মানসিক পশ্চাৎগামিতা বা ঘাটতি, এরা সকলেই উন্মানস, ছোটবেলা থেকেই বাড় বুদ্ধির অভাব ঘটে থাকে, অভাবে সংবেদন প্রত্যক্ষ শিক্ষণ জনিত ত্রুটি অথবা কোনো মানসিক পীড়ন অভাবজনিত কারণে ঘটে থাকে। বুদ্ধাঙ্ক 20 নিচে থাকে, 60-80 পর্যন্ত পরিমাণে দেখা যায় সীমান্তবর্তী ঘটনার বেলায়। জিন ঘটিত ত্রুটি, মস্তিষ্কে আঘাতজনিত ক্ষতি, প্রসবকালে অথবা পরে, দেহাভ্যন্তরের কোনো যন্ত্রাংশের অসম্পূর্ণতা, দোষ ত্রুটি অথবা কোনো সামাজিক মানসিক সংস্কারজনিত পরিবেশগত কারণে এমন বঞ্চনা প্রকৃতির স্বভাব দেখা দেয়। শ্রেণীকরণের সীমাবদ্ধতা, উপরিউক্ত শ্রেণীকরণে 3টি সম্ভাব্য সমস্যা বা সীমাবদ্ধতা আছে। 1 শ্রেণীকরণ বা নামকরণ অস্বাভাবিক মানসিকতা বোঝার একটি ধাপ। অন্য 2টি কার্য কারণ নির্ণয় ও প্রতিরোধ প্রতিকারের পথ নির্দেশ, প্রিভেনশন ও ট্রিটমেন্ট। নামকরণকে যেন ব্যাখ্যাকরণ বা কার্যকারণ নির্ণয় বলে ভুল না বোঝা হয়। 2 নামকরণ কেবলমাত্র ব্যক্তির মানসিক অস্বাভাবিকতা বা বিপর্যয়কে নির্দেশ করা হয়, সেটি তার পরিবার গোষ্ঠীর প্রেক্ষিতেই বুঝতে হবে। শ্রেণী, গোষ্ঠী বা দলগত সংস্কারের বশে যদি আচরণ স্বাভাবিক হয়, তাহলে বাইরের সংস্কৃতির দৃষ্টিতে অস্বাভাবিক হলেও তাকে এই শ্রেণীকরণে বোঝা যাবে না, স্বতন্ত্র বিচার বিশ্লেষণের অবকাশ থেকে যাবে। 3 সমাজের দ্রুত পরিবর্তনশীলতার কারণে অস্বাভাবিক ধারণাটির কিছু কিছু ক্ষেত্রে অর্থের ও ব্যক্তির অদল বদল বা রূপান্তর ঘটে যায়। বর্তমানের ভোগ সর্বস্বতা, রাজনীতি, ব্যভিচারিতা, ব্যুরোক্র্যাটিক অমানবিকতা, যন্ত্র সভ্যতার যান্ত্রিক যন্ত্রণা, চাপ, আশঙ্কা, উৎকণ্ঠা ইত্যাদিকে হিসেবের মধ্যে না ধরে ব্যক্তি মনের বিপর্যয় বা অস্বাভাবিকতাকে সঠিক বোঝা যাবে না। তবে নামকরণের একটা প্রধান সুবিধা এই যে উপদেষ্টাগণ বা কাউন্সিলর্স, অনুসন্ধানীগণ, ছাত্ররা এবং মনোবিজ্ঞানীগণ সহজে বুঝতে ও বোঝাতে পারবেন যে আচরণের আসল গলত্রী কোথায় এবং কেমন, কোন উৎসে জাত এবং ব্যক্তি কতটা ইত্যাদি। কারণকে জানানোর জন্য এবং সম্ভাব্য প্রতিকার প্রতিরোধ গড়ে তুলতে শ্রেণীকরণ তাই অশেষ সহায়ক বলে স্বীকৃত। সবশেষে মূল একটি প্রশ্ন থেকে যাচ্ছে, অস্বাভাবিকতা বা প্রতিযোজনের ক্ষমতা কারো মধ্যে আছে কি না তা কে ঠিক করে দেবে? কিছু কিছু ক্ষেত্রে ব্যক্তি নিজে সচেতন হলে, বই পড়ে,
পারিবারিক সামাজিক মিথস্ক্রিয়া বা ইন্টারঅ্যাকশনের মূল্যায়নে অথবা বন্ধুবান্ধবের সঙ্গে শান্ত আলোচনায় ব্যাপারটা সহজ হয়। কিন্তু যদি অপরেই শুধু অস্বাভাবিকতা ঘোষণা করে এবং অথবা শ্রেণীকরণের মাধ্যমে ব্যক্তিকে চিহ্নিত করে, তাহলে আর এক মানসিক সামাজিক বিপর্যয় ঘটতে পারে। ব্যক্তি নিজেকে অক্ষম, অযোগ্য, দুর্বল, বিকারগ্রস্ত বলে ম্রিয়মাণ হতে পারে অথবা তীব্র তীক্ষ্ণ মাত্রায় প্রতিরোধের পতাকা তুলে ধরতে পারে। দুটোই ক্ষতিকর ফলাফল টেনে নিয়ে যাবে ব্যক্তিকে। প্রত্যেক পরিবারের সাহায্যকারীর, মনোবিদের, অভিভাবকের এবং উপদেশ নির্দেশ দানকারীর বা কাউন্সিলরের এক গুরুতর দায়িত্ব থাকছে ব্যক্তিকে সঠিকভাবে বোঝা ও বোঝানোর জন্য। যে সকল এলাকা বা উপাদান যে কোনো ব্যক্তির মানসিক অস্বাভাবিক নির্ণয়, নির্ধারণ, কারণ অনুসন্ধানের সঙ্গে যুক্ত এবং প্রতিকারের পর্যায়ে আবশ্যিক, তাদের বিচার বিশ্লেষণ শান্ত, যৌক্তিক, মনোবৈজ্ঞানিক, সামাজিক পথে হওয়া দরকার। শরীর, মন, পরিবেশ, ব্যক্তি পরিবার সম্পর্ক, লক্ষ্য, উদ্দেশ্য, অভিপ্রায়ের স্তরবিন্যাস, অতীত, বর্তমান, ভবিষ্যতের ইতিবৃত্ত, সর্বোপরি ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য ইত্যাদিকে স্মরণে রেখে ক্ষুরোধার পথে ও বিশ্লেষণের চিহ্নিতকরণাদি কাজগুলি করা সম্ভব। গ্রন্থের উদ্দেশ্য: আমাদের এই বইটি পাঠককে সচেতন করবার জন্য লেখা, তাকে অনুসন্ধানী করে তোলা, অস্বাভাবিকতাকে যথাসম্ভব অবজেক্টিভলি বিষয়গতভাবে দেখা ও দেখানোর মতো করে তথ্যাদি সরবরাহ করা এবং তেমন তেমন ক্ষেত্রে স্বয়ং প্রতিরোধ প্রতিকারে সাহায্য করা। এই প্রসঙ্গে তিনটি বিষয় পাঠককে স্মরণ রাখতে হবে। 1. অস্বাভাবিক জন অবস্থানের মাত্রায় যে বন্টন বিভাজনটি পরিসংখ্যানে ধরা পড়ে তার চেহারাটি নিচের ছবিতে দেখানো হয়েছে। যা স্বাভাবিক নয়, সাধারণ নয়, তাকেই অস্বাভাবিক বলা হয়েছে। যদিও নিচের দিকের প্রসারকে মানুষ অস্বাভাবিক ও উপরের দিকের প্রসারকে উন্নত মানের সুপিরিয়র অর্থে অস্বাভাবিক বলা হবে। দুই প্রান্তের ক্ষুদ্রাংশ জনগণকে এবং উন্নত প্রকৃতির মাত্রা বা পরিমাণ নির্দেশ করতে মোটা দাগের বা ফিকে দাগের ব্যবহার করা হয়েছে। ছবি থেকে বোঝা যাবে যে কিছু কিছু উন্মানস আচরণ বা অস্বাভাবিকতা স্বাভাবিকদের মধ্যেও থেকে যায়, কিন্তু সেসব অত্যন্ত কম পরিমাণে থাকে বলে দৈনন্দিন জীবনযাপনে সমস্যা তৈরি হয় না, এবং কিছু কিছু জৈব পার্থিব আচরণ প্রত্যন্ত উন্নত মানুষেও প্রকাশিত হয়, কিন্তু সেসব আচরণ প্রান্তের আচরণকে যোগ্য করে তোলে না, উন্নত প্রান্তে অযোগ্য করে ফেলে না। বৃহদাংশ আমরা যারা স্বাভাবিক তারা তাই অধিকাংশ আচরণে স্বাভাবিক, অত্যল্প অংশেই অস্বাভাবিক। স্বল্পাংশ যারা অস্বাভাবিক মানুষ তারা অধিকাংশ আচরণেই বিপর্যয়ের উপসর্গ আক্রান্ত, আর যারা উন্নত মানুষ অস্বাভাবিক তারা অত্যল্প আচরণেই আর 5 জনের মতো স্বাভাবিক। 10% অস্বাভাবিক, তার মধ্যে 2-3% চিকিৎসাযোগ্য মানুষ, অন্য প্রান্তে সৃষ্টিশীল উন্নত মানুষ। 2. সাইকেট্রিক মেন্টালি ডিফেক্টিভের বেলায় যাদের শ্রেণীকরণে ক খ ধারা বলা হয়েছে তাদের বেলায় এই বইটি বিশেষ কোনো কাজে লাগবে না, কারণ তাদের চিকিৎসকের দ্বারস্থ করতে হবে অথবা হাসপাতালে নিয়ে যেতে হবে। তাদের চেনা জানার জন্য অপরের অবশ্যই কাজে লাগবে। যারা বিভিন্ন পর্যায়ের সাইকো, নিউরোটিক এবং অসামাজিক মানুষ তাদের বেলায় এই বইটি যথেষ্ট যথাইষ্ট রকমে কাজে লাগতে পারবে। 3. আমাদের চিন্তাভাবনা আচরণে কম বেশি যে সকল অস্বাভাবিকতা থাকে তার অধিকাংশই শৈশব, বাল্যে, তারুণ্যে জমে ওঠা আশা, আকাঙ্ক্ষা, আবেগের দমন, অবদমন, পীড়ন থেকে স্ফুটিত প্রকাশিত ফসল। কিছু কিছু অবশ্য পরিবেশ পরিস্থিতির সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়ায় আহরিত, আরোপিত, অর্জন, প্রাপ্তি। একাধিক মনোবৈজ্ঞানিক পদ্ধতি আছে যাদের মাধ্যমে অসুস্থতা, যন্ত্রণা, অস্বাভাবিকতার উৎস সন্ধান করা যায়, কারণ ও কারণাংশগুলি বিষয়ে অবহিত হওয়া যায় এবং প্রতিকারের পথ খোঁজা সম্ভব হয়। তবে তার জন্য প্রাথমিক প্রয়োজন অস্বাভাবিকতার প্রকৃতি, মাত্রা ও উপাদান সমূহকে জানা। এই বইটি এই জানাকে, উৎস সন্ধানকে এবং প্রতিকারের পথকে সোজাসুজি পাঠকের কাছে তুলে ধরতে চাই। ব্যক্তি যেমন গড়ে উঠেছে তা কেন তেমনই হচ্ছে, এই প্রশ্নের নকশা ব্যাখ্যা। 2 অধ্যায় নিজের সমস্যা, যন্ত্রণা, অস্বাভাবিকতাকে জানা। প্রত্যেক ব্যক্তির জৈব শারীরিক বৃদ্ধি, মানসিক গঠন ও দৃষ্টিভঙ্গি এবং প্রতিযোজনক্ষম ব্যক্তিত্ব যেমন জন্ম মুহূর্তের পর থেকেই পরপর পর্যায়গুলির মধ্যে এবং সঙ্গে প্রতিনিয়ত প্রতিক্রিয়ায় গড়ে ওঠে, তেমনি সেই ব্যক্তির ব্যবহারগত ত্রুটি, প্রতিযোজনের অক্ষমতাও সেই জীবন পর্বের মধ্যে ও সঙ্গে প্রতিক্রিয়ার মাধ্যমেই ঘটে থাকে, গড়ে ওঠে। কখনো তা ক্ষণস্থায়ী হয়, কখনো স্বভাবের অঙ্গ হয়ে স্থির হয়ে বসে যায়। গঠনগত কারণ যে বিষয়গুলি প্রত্যেকের ক্ষেত্রেই যোগ্যতা অর্জনে বাধার কারণ হতে পারে
বা সেই ক্ষমতাকে নিম্নমানের করে দিয়ে অস্বাভাবিক আচরণে প্রবণ করে তুলতে পারে তারা জিনেটিক ডিফেক্টস বা জন্মে জিন ক্রোমোজোম ঘটিত ত্রুটি। জিনের প্রকৃতিগত কারণে ব্যক্তির দৈহিক মানসিক ব্যক্তিক স্বরূপ বৈশিষ্ট্য চরিত্র পূর্ব জিন নির্ধারিত হয়ে থাকে। বিষয়টির উৎস জীববিজ্ঞান ও শরীরবিজ্ঞান এলাকার, মনোবিজ্ঞানে ওদের দেওয়া তথ্য নিয়েই আলোচনা সম্ভব। জন্মগত বা অর্জিত ত্রুটি ব্যক্তিকে বিরূপ প্রভাবে পীড়িত করতে পারে। বক্রদেহ, পঙ্গু অঙ্গ, কালা, বোবা, কানা ইত্যাদি অবস্থা জন্মের কারণে অথবা পরে অন্য কোনো দুর্যোগে ঘটলে ব্যক্তি প্রতিযোজনার বেলায় অনিপুণ, অনুপযোগী, সমন্বয়হীন হয়ে উঠতে পারে। দৈহিক ত্রুটির চাইতে মানসিক বঞ্চনাবোধ, প্রধানত মাতৃত্বের নৈকট্য, স্নেহ, ক্রিয়া প্রতিক্রিয়া থেকে বঞ্চনাবোধ সন্তানের স্বাভাবিক বেড়ে ওঠাকে ক্ষতিগ্রস্ত এবং বিপর্যস্ত করে দিতে পারে। এই বঞ্চনাবোধের কারণ যে কোনোভাবেই মা ও সন্তানের বিচ্ছেদ থেকে হতে পারে। মায়ের মৃত্যু, বিবাহ বিচ্ছেদ, স্কুল হস্টেলে পাঠানো, অন্যত্র শৈশব কাটানো, দীর্ঘ হাসপাতাল অবস্থান ইত্যাদি, অথবা মায়ের মধ্যে মাতৃত্বের মমতা রস ধারার অভাবজনিত কারণে ঘটতে পারে। এই বক্তব্যটির গুরুত্ব ও দূরবর্তী প্রভাব বোঝাতে কিছু বিস্তার প্রাসঙ্গিক হবে। মা বাবা পরিবার থেকে স্থানচ্যুত 38টি কিশোরীর জীবন অনুসরণ করে দেখা হয়েছে 3 সপ্তাহ থেকে 3 বছর বয়সে এদের প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। সেই অনাথ আশ্রম থেকে বেরিয়ে আসার 16-18 বছর পরে এদের দেখা হয়েছে ফলো আপ পদ্ধতিতে, যখন দেখা গেছে যে এদের 4 জন সাইকিয়াট্রিক, 21 জনের চরিত্রগত বিশৃঙ্খলা প্রকট, 4 জন মানসিক প্রতিবন্ধী, 2 জন নিউরোটিক এবং মাত্র 7 জন স্বাভাবিক জীবন শৃঙ্খলে নিয়োজিত। 1950-এ আহরিত তথ্য। 1966-তে আবার একদল মনোবৈজ্ঞানিক আরও বিশ্লেষণী অনুসন্ধান করলেন। অনাথ আশ্রমের 13 জন শিশুর একটা দলকে বেছে নিলেন। 7 মাস থেকে তাদের বয়স 3 বছর। এদের জন্য একটি উন্নত মানের প্রতিষ্ঠানে রাখা হলো। এদের অন্য একটি 21 বছর পরে এদের বিষয়ে তথ্যাদি সংগ্রহ করা হলো। গড়ে এদের বুদ্ধাঙ্ক 31.6 বেড়ে গেছে। তুলনামূলকভাবে সেই একই অনাথ আশ্রমের সমসাময়িক ও সমগোত্রীয় 12 জন শিশুর তুলনায়, যারা সকলেই সেই আশ্রমে থেকে গেছে, এই 12 জনের বুদ্ধাঙ্ক গড়ে 20.6 পয়েন্ট কমে গেছে। আবার ওই 13 জনের মধ্যে সকলেই আত্মনির্ভর সমাজ জীবন যাপন করছে, কিন্তু এই 12 জনের মধ্যে 6 জন অদক্ষ আনাড়ি শ্রমিক, 4 জন বিভিন্ন আরোগ্য প্রতিষ্ঠানে আছে, 1 জন মারা গেছে এবং অবশিষ্ট 12 জন নতুন এক অবস্থানে যথেষ্ট স্বাভাবিক জীবনযাপন করছে। কেন? এই শিশুটিকে 5 বছর বয়সে আশ্রম থেকে সরিয়ে নিয়ে এক উন্নত গৃহ পরিবেশে রাখা হয় বিশেষ পর্যবেক্ষণের জন্য। দেখা যায় যে এই দ্বাদশ শিশুটি অন্য 11টি থেকে একেবারেই আলাদা হয়ে তৈরি হয়ে উঠেছে। ছদ্মবেশী বঞ্চনা বা মাস্কড ডিপ্রাইভেশন অনেক বেশি ক্ষতির কারণ হয়। শিশুর সঙ্গে মা আছেন কিন্তু মায়া মমতা লালন পালনের ইচ্ছেগুলো সঙ্গে নেই, এমন হলে সন্তানের ব্যবহারে বিপর্যয় অনিবার্য হবে। ইচ্ছেগুলো অবশ্য মাত্রাগতভাবে মায়ে আলাদা হতে পারে, ফলে বিপর্যয়গুলো মাত্রাগতভাবে ভিন্ন রকমের হবে। শিশুর নাড়া ঘাটা, লালন পালন, বুকের দুধ ছাড়ানো, পায়খানা প্রস্রাব বিষয়ে প্রথা প্রকরণ মনোভাব ইত্যাদি সুদূর প্রসারী প্রভাব ফেলে থাকে। এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করা করে। শৈশবে কোনো মানসিক আঘাত গভীর মানসিক ক্ষত, ট্রমা, মর্মপীড়া তৈরি করে অনেক মানসিক ব্যবহারিক দোষ ত্রুটি বৈপরীত্যের সূচনা করতে পারে। হঠাৎ পাওয়া এমন কোনো মানসিক আঘাতে শৈশবের সুরক্ষিত বোধ ওলটপালট ঘটাতে পারে। নিজের যোগ্যতা, ক্ষমতা, মূল্যবোধে অসীম অবক্ষয় ঘটাতে পারে। যেমন 10-12 বছরের সন্তান যদি হঠাৎ জানতে পারে যে তার মা অথবা বাবা তার নিজের মা অথবা বাবা নয়, সে এক পথের শিশু। কিশোরের সামনে তার মা বাবার নিধন, বলৎকারের শিকার বা শৈশব বা কৈশোর, অন্ধকার পথে হঠাৎ ঝাঁপিয়ে পড়া, কুকুর, শিং উঁচু গরু অথবা রাস্তা পার হতে ধেয়ে আসা গাড়ির সামনে পড়ে হতভম্ব হয়ে পড়া ইত্যাদি অবস্থা প্রত্যক্ষের মানসিক চাপে এমন অপূরণীয় ক্ষত হতে পারে। 2.2 পারিবারিক কারণ। অসুস্থ পারিবারিক সম্পর্ক বিন্যাস, প্যাথোজেনিক ফ্যামিলি প্যাটার্নস। পরিবারের সদস্যদের মধ্যে, বিশেষ করে মা বাবার মধ্যে যদি স্বাভাবিক সুস্থ সম্পর্ক না থাকে, তাহলে তা মানসিক রোগের জনক অবস্থা বা বীজতলা হয়ে উঠতে পারে, শিশুর জন্য বিশেষ করে। এই বিষয়টি বিস্তারিত আলোচনা হচ্ছে শিশুর মন ও শিক্ষা বইটিতে এবং বয়ঃসন্ধির সমস্যা প্রথম দিকে। যেসব কারণে সমস্যা বেড়ে যায়: বর্জনকারী মা বাবা, রিজেক্টিং প্যারেন্টস হলে 1, 2 অতি সুরক্ষা স্বভাব বাবা মা, ওভার প্রোটেক্টিভ প্যারেন্টস হলে 3, অতি বাধাপ্রবণ বাবা মা, রেস্ট্রিক্টিং প্যারেন্টস হলে 4, সর্ব অনুমোদন এবং প্রশ্রয় দানকারী মা বাবা, ওভার পারমিসিভ, ওভার ইন্ডালজেন্ট প্যারেন্টস হলে 5, অবাস্তব লক্ষ্য নির্দেশক মা বাবা, প্যারেন্টস উইথ আনরিয়ালিস্টিক ডিমান্ডস হলে 6,
ভ্রান্ত শৃঙ্খলাবোধগ্রস্ত মা বাবা, ফল্টি ডিসিপ্লিনারিয়ান প্যারেন্টস হলে। 7, যোগাযোগের অভাবে অক্ষমতায় আক্রান্ত মা বাবা, সন্তানের সঙ্গে মানসিক সামাজিক সেতুবন্ধটির অভাব, প্রশ্ন করলে বিরক্তবোধ জাগা, বই অঙ্ক নিয়ে কাছে গেলে মাস্টারকে দেখাও বলে কাজ শেষ করা ইত্যাদি হলে। 8, অনাকাঙ্ক্ষিত বা ক্ষতিকর প্যারেন্টাল মডেল হলে, শৈশব বাল্য মা বাবাকে অনুকরণ করে বড় হয়ে ওঠে। মডেলের যাবতীয় ত্রুটি বিচ্যুতি অস্বাভাবিকতা তাই সন্তানদের প্রভাবিত করবে। এছাড়া পরিবারের সাধারণ গুণ মান বৈশিষ্ট্যসমূহও সমস্যা তৈরিতে প্রভাব বিস্তার করে। 1, অযোগ্য পরিবার, যে পরিবারে দৈনন্দিন প্রয়োজন মেটানোর যোগ্যতা, ক্ষমতা বা সংস্থান নেই। প্রধানত এটি আর্থিক, কিন্তু অনুষঙ্গ হিসেবে মানসিক ও সামাজিক অযোগ্যতা অনিবার্যভাবেই চেপে ধরে। 2, সমাজবিরোধী পরিবার, অ্যান্টি সোশ্যাল, আইন নিয়ম বা নীতি এসবের এক বা একাধিক অথবা সবই যে পরিবারে লঙ্ঘিত দলিত হয়, সেখানে অস্বাভাবিকতা এক অনিবার্য বীজতলার কাজ করে থাকে। 3, ভ্রষ্ট চূর্ণ ভাঙন ধরা বিপর্যস্ত পরিবার, বহুভাবে বিচিত্র কারণে এবং নানাবিধ প্রকারে পরিবারের সংহতি স্বাভাবিকতা ভেঙে যেতে পারে। সেই অবস্থা ব্যক্তির আচরণের ও ব্যবহারের পক্ষে বড়দের থেকে ছোটদের পক্ষে বেশি বিপর্যয়কারী হয়ে দেখা দেয়। এখানে শুধু মা বাবা ও পরিবারের প্রসঙ্গে বলা হলো। মনে রাখা দরকার যে পাড়া, দল, গোষ্ঠী চরিত্র কম প্রভাবশালী নয়, বিশেষ করে এই কারণে যে বাল্য, কৈশোর, তারুণ্য ক্রমশই মা বাবা পরিবারের গণ্ডি থেকে সংগৃহীত গুণমান নিয়ে ক্রমান্বয়ে সঙ্গী সাথী, দল, গোষ্ঠী, সমাজে নিজেকে খুঁজে নিতে সচেষ্ট হয়, প্রকাশ করে এবং আচরণে ব্যবহারে একজন স্বরূপ ব্যক্তিতে পরিণত হতে থাকে এবং হয়ে ওঠে। তাই দল গোষ্ঠীর প্রভাব কম গুরুত্বপূর্ণ নয়। এ বিষয়ে শিশুর মন ও শিক্ষা এবং বয়ঃসন্ধির সমস্যাতে বিস্তারিত আলোচনা আসে। 2.3, দোষ ত্রুটির মানসিক উৎস। যেসব বিষয়ে জানার জন্য এই অধ্যায়ের সূচনা, নিজ নিজ আচার ব্যবহারের অস্বাভাবিকতাকে সঠিকভাবে জানা, সেখানে আমরা আলোচনা করেছি কয়েকটি প্রাথমিক বা ভিত্তিমূলক উপাদানের, যেমন জেনেটিক ডিফেক্টস, দেহ গঠনের প্রতিবন্ধকতা, মাতৃত্ব পিতৃত্বের ত্রুটি, অভাব, অযোগ্যতা, শৈশব বাল্যের ট্রমা, মানসিক আঘাত, ত্রুটিপূর্ণ পারিবারিক অবস্থান, দল গোষ্ঠীর অনাচার ইত্যাদি বিষয়। অতঃপর কয়েকটি বিষয়ে আলোচনা করা হবে যেগুলি মানসিক দোষ ত্রুটি অস্বাভাবিকতাকে গঠন ও প্রকাশ করে, গুণে পরিমাণে প্রভাবিত করে, যন্ত্রণা, কষ্ট, বেদনাকে বাড়িয়ে তোলে। মানসিক চাপ, স্ট্রেস, পীড়ন বা পেশন। 2, নৈরাশ্য, ব্যর্থতা, পরাজয়ের গ্লানিবোধ বা ফ্রাস্ট্রেশন। 3, দ্বন্দ্ব, সংঘর্ষ, স্ববিরুদ্ধতার জ্বালা, কনফ্লিক্টস। 4, আধুনিক জীবনের তাড়না, দায়বদ্ধতা, অসহায় বোধের পীড়ন। 5, অস্তিত্বের সংকট, উৎকণ্ঠা, এক্সিস্টেন্সিয়াল অ্যাংজাইটি। এবং 6, সামাজিক, ধর্মীয়, খ্রিস্টীয় উপাদান, এগুলি দ্বিমুখী প্রতিক্রিয়া ঘটাতে সক্ষম, মনের দৃষ্টিভঙ্গি গঠনে এবং ব্যবহারের প্রকরণ নির্ধারণে। এদের বিষয়ে একটু বিস্তারিত করে বলা হলো। 1, মানসিক চাপ বা স্ট্রেস, দুর্ঘটনা, নানা রকমের রোগব্যামো, মস্তিষ্ক কোষের ত্রুটিজনিত দেহজ কারণ অথবা ভয়, রাগ, উৎকণ্ঠাজনিত মানসিক কারণ ব্যক্তির জীবনে নানাবিধ চাপের সৃষ্টি করে থাকে। প্রত্যেক ব্যক্তির জীবনেই এরকম দেহজ বা মানসিক পরিস্থিতিগত চাপ থাকে কিন্তু তাদের পরিচালনা করা, বাগ মানানো, বশে রাখা এবং মানসিক সন্তুলনটি বজায় রাখা ব্যক্তির নিজের চেষ্টাতেই সম্ভব। সমস্যা বিষয়ে সচেতন হওয়া, অনুশীলন পরিশীলনের পথে মানসিক চাপকে উদগ্র হতে না দেওয়া ইত্যাদি সেই চেষ্টার অঙ্গ। এই মানসিক চাপে আমাদের প্রত্যক্ষ বিচার ও কামনা বা বাসনার জগৎকে প্রভাবিত করে, জৈব দৈহিক ক্রিয়াকর্মে বিপর্যয় ঘটায় এবং নানা রকমের সাইকোসোমাটিক মনোগত কারণে ঘটিত দৈহিক রোগব্যাধি, অধ্যায় 7, অসুখের কারণ হয়ে দেখা দেয়। 2, নৈরাশ্য, ব্যর্থতা, পরাজয়ের গ্লানিবোধ, ফ্রাস্ট্রেশন। নৈরাশ্যের পীড়ন প্রধানত অসাফল্য থেকে, ক্ষয়ক্ষতি, বিনষ্টি ইত্যাদির বিপর্যয় থেকে, যোগ্যতা, ক্ষমতা, শক্তির সীমাবদ্ধতা থেকে, অপরাধবোধ থেকে এবং একাকিত্ববোধ, নিঃসঙ্গতা অথবা বাস্তব কর্মসূত্র স্থাপনের অযোগ্যতা থেকে মনকে কাতর করে ফেলে। সফলতা যেমন জীবনের সত্য, বিফলতাও তেমনি অনিবার্য। এই সামান্য সত্য জানা সত্ত্বেও অনেকেই যুক্তি, বুদ্ধি, বিচার বিবেচনার অভাবে, বাস্তবতাবোধের অপর্যাপ্ততার কারণে, আবেগের অতি প্রাবল্যে এবং কামনা বাসনার একরোখা তাণ্ডবের যন্ত্রণাকে অবশ্যম্ভাবী করে তোলে। সাফল্য ব্যক্তিকে আরও সফল করে তোলে,
একই সঙ্গে বিচারহীন আবেগে অন্ধ করেও তুলতে পারে। বিফলতা ব্যক্তির শক্তিকে ধ্বংস করে, নিঃশেষিত করে, ক্রমশই অক্ষম অযোগ্য করে তোলে। স্বল্প সংখ্যক ব্যক্তি আছেন যারা বিফলতাকেই সাফল্যের স্তম্ভ বা পিলার করে তুলতে পারেন। ক্ষয়ক্ষতি, বিনাশ অথবা যাবতীয় হারিয়ে ফেলার গুলোও, বস্তু সম্পত্তি হারিয়ে ফেলা, অর্থ হারিয়ে ফেলা, ব্যক্তি অধিকারের নৈকট্য হারিয়ে ফেলা, গুণ বৈশিষ্ট্য নিপুণতা হারিয়ে ফেলা, পদ ক্ষমতা গৌরব হারিয়ে ফেলা সাফল্য অসাফল্যের মতোই জীবনচক্রের সত্য। কিন্তু অনেকেই সততা বিদীর্ণ হয়ে যান, অনেকে অসহ্য যন্ত্রণায় দিন যাপন করেন, আবার অনেকে নিজ নিজ জীবন দর্শনের গভীরতায় সব সত্ত্বেও সুস্থ স্বাভাবিক থেকে যেতে পারেন। অনুরূপভাবেই পূর্বলিখিত গ ঘ উ প্রত্যেকের জীবনেই কোনো না কোনো সময় কম বেশি প্রভাব ফেলে, আলোড়ন ঘটায়, দ্বন্দ্ব সংঘর্ষকে অনিবার্য করে তোলে। উন্নতমানের যন্ত্রাদির মধ্যে যেমন কুশলী সুরক্ষা সংরক্ষণের ব্যবস্থাদি সংহত থাকে, তেমনি ব্যক্তির মনোজীবন দেহজীবনে সুরক্ষা সংরক্ষণের জন্য বহু রকমের ডিফেন্স মেকানিজম বা মেন্টাল মেকানিজম আছে। যেমন ডিনায়াল অব রিয়ালিটি, বাস্তব সত্য তথ্যকে না দেখা, অগ্রাহ্য করা, অস্বীকার করা। ফ্যান্টাসি, অলিক উদ্ভট কল্পনা, দিবা স্বপ্নের মোহজাল বিস্তার করা। র্যাশনালাইজেশন, যুক্তি বিচার বিশ্লেষণের মাধ্যমে নিজের আচার আচরণের যথার্থ প্রতিপন্ন করা এবং অথবা নৈরাশ্য, উৎকণ্ঠা, অসহায়তার পীড়নকে কমিয়ে ফেলা। প্রজেকশন, নিজের দোষ ত্রুটি অপরের ঘাড়ে চাপানো এবং নিজের আবেগ অনুভব, চিন্তাভাবনা, কামনা বাসনার সমূহকে অপরের মনের ব্যাপার বলে চালানো। উভয় ক্ষেত্রেই যন্ত্রণাদায়ক দায় দায়িত্ব থেকে মুক্ত হওয়া। রিঅ্যাকশন ফরমেশন, বিপরীত মনোভাব প্রতিক্রিয়া ঘটিয়ে আসল মন মানসিকতাকে লুকোনো। যেমন যাকে ঘৃণা করি তাকে ভালোবাসা দেখানো, যার প্রতি নিষ্ঠুর হতে চাই তাকে বিস্তৃত হাসি, স্মিত হাসি বা বিনীত ভঙ্গি উপহার দিই। যৌন অতিশয়তাকে নৈতিকতার ঘোষিত মোড়কে প্রকাশ করি। ডিসপ্লেসমেন্ট, যে বস্তু বা ব্যক্তির প্রতি বিতৃষ্ণা বা শত্রুতা বা উৎকণ্ঠা আছে সেখানে তা প্রকাশ না করে অন্য বস্তু বা ব্যক্তিতে সরিয়ে নিয়ে প্রকাশ করা। যেমন বড়বাবুর উপর বিরক্তি ঘরে এসে বউয়ের উপর ফলানো, অথবা সেই বস্তু বা ব্যক্তি থেকে সরিয়ে সোজাসুজি নিজের উপর প্রয়োগ, আত্মনির্যাতন। ইমোশনাল ইনসুলেশন, আবেগকে সংযত করে কমিয়ে রেখে সম্ভাব্য বিপদ থেকে নিজেকে বাঁচানো। যেমন বিশেষ ট্রেনে সিট নিয়ে কলহকে আমরা আমল দিই না, কারণ জোর যার মুলুক তার নীতিতে মস্তানরা সেসব সিট দখল করে রাখে, অথবা হাতে পিস্তল ছোড়া ছিনতাইকারীকেও আমরা আরে দাদা বলে বিগলিত বিনীত ব্যবহার করি। আনডুইং বা অটোনমেন্ট, করা কাজ, বলা কথা, অনৈতিক চিন্তা ইত্যাদি পীড়াদায়ক ঘটনাকে মুছে ফেলা, ভুলে যাওয়া, মিথ্যা বলে মনে করা এবং প্রকাশ করা। এই প্রকাশ করাটা নানা পদ্ধতিতে ঘটে থাকে, যেমন ক্ষমা চাওয়া, অনুশোচনা, অনুতাপ, প্রায়শ্চিত্ত করা। রিগ্রেশন, পশ্চাৎগমন বা আচরণে বাল্যের অতীতমুখী অবস্থানে ফিরে যাওয়া। ছোট ভাই বা বোন এলে বড়জনের আর একবার বিছানা ভেজানো অথবা আঙুল চোষা, তোতলানো, হামাগুড়ি দেওয়া। বড়দের বেলায় জীবনের জটিল সংঘর্ষ এড়াতে পুরনো দিনের স্বর্ণছটা দিনে ফিরে যাওয়া। দাও ফিরে সে অরণ্য, হ্যান করেছি ত্যান করেছি, চেকারকে ফাঁকি দিয়ে বম্বে গেছি, বড় বড় সত্য মিথ্যা কল্পনায় মেশানো কথায় অতীত অবগাহন করা। আইডেন্টিফিকেশন, নিজের মূল্য বাড়িয়ে অবমূল্যায়নের বেদনা থেকে বাঁচা। স্কুলে কলেজে বিদ্যালয়ের নামের সঙ্গে, কলে কারখানায় দপ্তরে প্রোডাক্ট দক্ষতার সঙ্গে, পাড়ায় ক্লাবে বাড়িতে সফল কোনো কাজ ব্যক্তি আদর্শের সঙ্গে, এমনকি সন্তানের সাফল্যের সঙ্গে মা বাবার ভাগিদার হওয়াটাও এই আইডেন্টিফিকেশনের প্রক্রিয়ায় পড়ে। ইন্ট্রোজেকশন, অন্যের আদর্শ, লক্ষ্য, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধগুলিকে যখন নিজের বলে চালানো হয়, বিশ্বাস প্রকাশ ঘোষণায় দেখানোর চেষ্টা করা হয়, প্রধানত পিঠ বাঁচানোর জন্য। মাস্তান আর রাজনীতির অনুগামীরা দলবদল হলেই এমনটি করে থাকে, দলে ভিড়ে সামিল হওয়ার তাড়নায়। কম্পেনসেশন, কোনো কাল্পনিক বা বাস্তব ঘাটতি বা অযোগ্যতার ধারণা ব্যক্তির মনে সেই ঘাটতি বা অযোগ্যতাকে কাটিয়ে ওঠার শক্তি দেয়, ক্ষতিপূরণ ঘটায়। যেমন ডিমাসথেনিস তোতলা অবস্থা কাটিয়ে বাগ্মী হয়ে উঠেছিলেন, এটা ভালো দিক। অন্যদিকে যে ছেলে নিজের চোখে ছোট সে বড় বলে জাহির করতে হামবড়াইয়ের পথ নিতে পারে, যে মেয়ে ভালো বলে স্বীকৃত নয় সে রাক্ষসীর মতো খেতে পারে। অনেকে নিজ নিজ অক্ষমতা অযোগ্যতা ঢাকতে বলে ওঠে, আমার মামা প্রেসিডেন্সির অধ্যাপক, আমার দাদা শ্বশুর কেন্দ্রের বিরাট মন্ত্রী, আমার ঠাকুরদাদা জয়নগরের জমিদার। আবার অনেকে কিম্ভূত পোশাক আশাকে, দাড়ি গোঁফের ব্যবহারে অথবা বেশবাসের স্বল্পতা স্বচ্ছতায় নিজেকে বা নিজেদের আকর্ষণীয় করে তুলতে চায়, অনুভূত অভাব বা ঘাটতির ক্ষতিপূরণ করতে চায়। অ্যাক্টিং আউট,
মনের মধ্যে জমে ওঠা রাগ, দেশ, উৎকণ্ঠা, হিংসা, হিংস্রতাকে সোজাসুজি কাজে প্রকাশ দেওয়া। এরা দৈহিক তাণ্ডব ঘটায়, সম্পত্তি ধ্বংস করে, জিনিসপত্র ভাঙচুর করে এবং হাজার রকমের বর্বর, বেয়াড়া, পাশব, উদ্ধত আচরণ করে অ্যাক্ট আউট করে, কাজে প্রকাশ করে বসে। এসব ডিফেন্স মেকানিজমস বেশিরভাগ ক্ষেত্রে একা একা নয়, একাধিকের একত্র অবস্থানে ঘটে থাকে। নিজ নিজ সীমার মধ্যে প্রত্যেক ব্যক্তি এদের নানা সময়ে ও সমস্যায় ব্যবহার করে থাকে, সেফটি ভালভ হিসেবে কাজ করিয়ে নেয়। এই প্রক্রিয়াগুলি ক্রমশ তৈরি হয়ে ব্যক্তি জীবনে অভ্যাস সিদ্ধ হয়ে জীবনের যন্ত্রণা, অসহায়তা, ক্ষতির প্রভাব, অভাব ইত্যাদির হাত থেকে বাঁচার পথ করে নেয়। এই প্রক্রিয়ার মধ্য থেকে আত্মপ্রবঞ্চনা এবং বাস্তবের বিকৃত মূল্যায়ন এই কারণেই এই সকল প্রক্রিয়ার ব্যবহার মাত্রা ছাড়িয়ে গেলে অ্যাবনর্মাল বা অস্বাভাবিক মানসিকতার প্রকাশ হয়ে ফুটে উঠতে পারে। অনেকের ক্ষেত্রেই তেমনটি হয়ে ফুটে ওঠে। সমস্যা সমাধানের প্রক্রিয়া তখন সমস্যা তৈরি করার কারণ হয়ে দেখা দেয়। আগ্রহী পাঠক লেখকের ধর্ম, দর্শন, বিজ্ঞান ও আমরা অথবা ব্যক্তিক ও পারিবারিক মনোবিজ্ঞান দেখতে পারেন, সেখানে বিস্তারিত আছে। 2.4 কারণের বিশ্লেষণ ও উপায়ের সন্ধান। যেসব বিষয় প্রত্যেক ব্যক্তির জীবনে বাস্তব সত্য এবং যা ব্যক্তির আচার আচরণ ও জীবনকে স্বাভাবিকতা থেকে বিচ্যুত করতে পারে তাদের কথা বিস্তারিত আলোচনা করা হলো। এদের মধ্যে স্ট্রেস, স্ট্রেইন, ফ্রাস্ট্রেশন, চাপ, কষ্ট, অসহায়তা এবং নানাবিধ দ্বন্দ্ব গুণে ও পরিমাণে এমন হতে পারে যা সহ্যের সীমা ছাড়িয়ে যেতে পারে। যে কারণে এমনটি হয় তা সব জানা থাকলে প্রতিযোজনার সম্ভাব্য পথ নির্দেশগুলিও জানা হয়ে যেতে পারে। 1. সমস্যার গুরুত্ব, স্থিতিকাল এবং সংখ্যা। স্বামী স্ত্রীর মধ্যে বা যে কোনো সম্পর্কের মধ্যে দৈনন্দিন কিটিমিটি আর কারখানার চাকরিতে ছাঁটাইয়ের সম্ভাবনা বা দপ্তরের স্বেচ্ছা অবসর পরিকল্পনার খাঁড়া গুরুত্বে আলাদা। আবার দীর্ঘদিন ধরে যদি এই অবস্থার অনিশ্চয়তা, অনিবার্যতা প্রলম্বিত হয় তাহলে যে চাপ, উৎকণ্ঠা, যন্ত্রণা মনকে ম্রিয়মাণ করে তার তুলনায় হঠাৎ ঘটা কোনো সমস্যা, চাপ, উৎকণ্ঠা, স্থিতিকাল তফাৎ হয়। স্থিতিকালে মা বা বাবার, শ্বশুর অথবা শাশুড়ির হঠাৎ স্ট্রোক হয়েছে, হাসপাতাল, ওষুধপত্র, দৌড়ঝাঁপ স্থিতিকালের দিক থেকে ভিন্ন। আবার একই সময়ে একটিমাত্র সমস্যার আক্রমণের তুলনায় যদি একাধিক তীব্র সমস্যা তাড়া করে তাহলে মানসিক চাপ, উৎকণ্ঠা ইত্যাদি গুণে পরিমাণে স্বতন্ত্র একটা মাত্রা পেয়ে যায়। বিপদ কখনো একা আসে না, আর অসহায়তা ব্যক্তিকে নিঃশেষ করে দিতে পারে। বাস্তবোচিত বিশ্লেষণ ক্ষমতা, সঙ্গতি সংস্থানের যোগ্যতা, দূরদর্শিতা ইত্যাদি গুণগুলি ব্যক্তির মানসিক চাপ ও উৎকণ্ঠা আদিকে অনেক সহনীয় করে তুলতে পারে। 2. একই সঙ্গে মনের মধ্যে একাধিক উদ্দেশ্য, লক্ষ্য, মতলব, অভিলাষ জাগরুক থেকে দ্বন্দ্ব, বৈপরীত্যের সংঘাত ঘটাতে পারে। চাপ, সংকট, উৎকণ্ঠা বাড়িয়ে তুলতে পারে। একই সময়ে পড়শির সঙ্গে সীমানার ঝগড়া, মেয়ের বিয়ে, অফিসের ঝামেলা, ছেলের চাকরিতে টানাপোড়েন, ভাইয়ের সঙ্গে মনোমালিন্য ব্যক্তিকে নাজেহাল করে তুলতে পারে। সমস্যাগুলির সঙ্গে পূর্ব পরিচয় অর্থাৎ ধীরে ধীরে ঘটে ওঠার ধাপগুলি যদি জানা থাকে তাহলে যে ধরনের চাপ থাকে তার থেকে বেশি চাপ, উৎকণ্ঠার যন্ত্রণা দেখা দেয় যদি একটার পর একটা হঠাৎ গজিয়ে ওঠে। এবং সবথেকে বেশি অসহায়তার শিকার হতে হয় যদি ব্যক্তির নিজের আচরণে একের পর এক এগুলি ঘটিয়ে থাকে, নিজের মন মানসিকতার কারণে উদ্দেশ্য, লক্ষ্য, মতলব হাসিল করতে। ব্যক্তি নিজের বিচার বুদ্ধির, সামাজিক আর্থিক সঙ্গতির, সম্ভাব্য সাহায্যের এবং সমর্থনের হিসেব করে যদি পরিকল্পনা মাফিক কাজ করে তাহলে অনেক বেশি সক্ষম এবং বাস্তবসম্মতভাবে সব সমস্যাগুলিকেই সমাধানের পথে নিয়ে যেতে পারে। হঠকারিতা অনেক অকারণ চাপ সৃষ্টি করে থাকে। উদ্দেশ্য, অভিপ্রায় ইত্যাদি অনুসরণের জন্য নিজের ইচ্ছাটাই একমাত্র নির্দেশক নয়, যাবতীয় ব্যবস্থা, পারিপার্শ্বিকতা এবং সর্বোপরি সময় নিশ্চয় করে পথ ও প্রক্রিয়া নিশ্চয় করাটা মনকে শান্ত, নিবেশিত রাখার সহজতর পথ। এটা যে করতে পারবে না তাকে অকারণে অনেক বেশি মূল্য দিতে হতে পারে। যেমন তাকে বেশি অসহায় বোধ আক্রমণ করতে পারে, কারণ চাপ ও উৎকণ্ঠাদি মানসিক অবস্থা তাকে সম্ভাব্য বিকল্প পথ খুঁজে পেতে অক্ষম করে দিতে পারে। আর প্রত্যক্ষ ঘটনা বিশ্লেষণ একচক্ষু হতে পারে। তার মনোভাবে এক অকারণ গোঁড়ামি, অন্ধত্ব, জেদ, অনমনীয়তা প্রকাশ পেতে পারে। একটি সংকটের প্রতি বেশি মনোযোগ দিয়ে অন্যান্য সমস্যার প্রতি অমনোযোগী হয়ে যেতে পারে। বিচার বিশ্লেষণে এবং সময়ের অসুবিধার সময়ে পরিমাপে ভুল হতে পারে, ফলে অন্যান্য সমস্যার প্রতি প্রতিরোধ প্রতিবিধানে অক্ষম হয়ে যেতে পারে। মানসিক শক্তির যোগানে সেখানে ঘাটতি পড়ে যেতে পারে।
গ দেহে মনে ভাঙন ধরে যেতে পারে, অসহায়তা, নৈরাশ্য, হীনমন্যতা আক্রমণ করে, অবশ অনীহ করে তুলতে পারে। এই অবস্থায় ব্যক্তির জৈবিক, মানসিক, সামাজিক ক্ষতির পরিমাণ অপূরণীয় পর্যায়ে চলে যেতে পারে। সাইকোসোমাটিক বিপর্যয়, অধ্যায় 7 প্রাসঙ্গিক। এমন অবস্থায় এক স্থির, শান্ত ও বিশ্লেষণী মনে সমস্যাগুলির তীব্রতা ও প্রকৃতি অনুযায়ী একটি সমস্যার সমাধান নির্ঘণ্ট তৈরি করে পরিকল্পনা অনুসরণ করা জরুরি। 2 ডিফেন্স মেকানিজমগুলির প্রকৃতিসিদ্ধ ব্যবহারকে সচেতনভাবে কাজে লাগানো আবশ্যক, কিন্তু দেখতে হবে যেন সেগুলি ডিনায়াল, র্যাশনালাইজেশন, প্রজেকশন ইত্যাদি সীমা লঙ্ঘন করে প্রতিযোজনে প্রলুব্ধ না করে। 3 প্রত্যেকটি সমস্যাকে বিষয়গতভাবে তার গুরুত্ব, তীব্রতা, সমাধানের দাবি এবং সময়ের নিরিখ অনুসারে স্থান ও মান দিতে হবে। বিশ্লেষণ ক্ষমতা ও অভিজ্ঞতা এক্ষেত্রে অত্যন্ত জরুরি। অহেতুক তিলকে তাল করে না তোলাটাই কাঙ্ক্ষিত। এবং 4 আত্মবিশ্বাস ও আত্মপ্রত্যয়কে যথাসম্ভব ধরে রাখতে হবে। প্রতিযোজন ক্ষমতাকে, সঙ্গতি সংস্থানকে মিতব্যয় ধনাত্মক বা পজিটিভ করে ধরে রাখতে হবে। বিপদ এর বোধকে অকারণে অসহায়তার প্রান্ত সীমায় ঠেলে নিতে না দিয়ে বিপদে মোরে রক্ষা করো না বলে বিপদে যেন না করি ভয় মনোভাবে নিজেকে পরিচালিত করতে হবে। গ্রন্থটি কোন কাজে লাগবে, কিভাবে, কখন? 2.5 নিজেকে জানো, নো দাই সেলফ বলে যে নীতি নির্দেশটি আছে তার আধ্যাত্ম সেলফ অংশকে নয়, ব্যক্তির সাইকো বায়োলজিক্যাল দৈনন্দিন জীবনকে নিজেকে সম্যক জানা সম্ভব হবে। নিজের মন মানসিকতা ও দেহজ প্রকাশ ব্যবহারের দিকগুলো অনেক বেশি করে জানা যাবে। আর কিছু না হলেও সচেতনতা অনেক বেড়ে যাবে। আমরা প্রত্যেকেই আমাদের মনের দ্বারা চালিত। সেই মনটিকে গভীরতার দিক থেকে, প্রসারের দিক থেকে এবং শৈশব প্রবীণ কাল পর্যন্ত পরিবর্তনের দিক থেকে জানা যাবে জীবনের বিভিন্ন পর্ব পর্যায়ে সেই মন কিভাবে, কোন পথে, কোন উদ্দেশ্যে বিপথে চালিত করতে পারে অথবা সুপথে। জানা যাবে কখন সে আমাদের রোগ ব্যামোতে ঠেলে দেয় অথবা সুস্থ রাখে এবং কেন। জানা যাবে কোন পথে, পদ্ধতিতে, প্রক্রিয়ায় বিপদে প্ররোচনা দাতা এই মনের খপ্পর থেকে বাঁচা যাবে এবং আরও অনেক অনেক অজানা বিষয়কে জানা সম্ভব হবে। জানাটা নিজেই একটা শক্তির উৎস, সমস্যা সমাধানের পাথেয় বা হাতিয়ার। এটা কম পাওয়া নয়। দ্বিতীয়ত, অপরকে অনেক বেশি করে জানা যাবে, বোঝা যাবে। এই জানাটা শুধুমাত্র বুদ্ধিজ জানা হবে না, অনুভবে জানা চেনা হয়ে আপন বোধের একটা মোড়ক পেয়ে যাবে। অপর মানে আত্মীয়, পরিজন এবং পরিচিতজন, এদের সঙ্গে প্রতিনিয়তের প্রতিক্রিয়ায় আমরা নিজেদের খুঁজে পাই, গড়ে তুলি, সৃষ্টিও করে চলি। বিশেষ করে 2য় ও 7ম অধ্যায়ে দুটিরই আমাদের অপত্যদের, সন্তানদের জানতে চিনতে তৈরি করাতে অমূল্য রসদের যোগান দেবে। আমাদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে বিজ্ঞানভিত্তিক সচেতনতা দেবে। কিভাবে? যেভাবে আমরা অভিধানকে কাজে লাগাই সেইভাবে, অর্থাৎ সমস্যা দেখে চুনে বুঝে সমাধানের পথটি খুঁজে নিতে হবে। এখানেও তাই। নিজেকে নিয়ে সমস্যা, ছেলেমেয়ের পড়াশুনো নিয়ে, আচরণ আচার ব্যবহারকে নিয়ে, স্ত্রীর সঙ্গে সম্পর্ককে কেন্দ্র করে পথ খুঁজে নিতে হবে। আবার যদি এমন হয় রোগ ব্যামো, অসুখ বিসুখকে ঘিরে সমস্যা, তাহলে ডাক্তার বুদ্ধি করে জেনে নিতে হবে দেহজ রোগ কিনা, শরীরের কারণে অসুস্থতা কিনা। যদি না হয় খুঁজে তেমন কোনো কারণ পাওয়া যাচ্ছে না, এমন হয় তাহলে মনের জগতে কারণ খুঁজতে এই গ্রন্থটি সাহায্য করবে। আমাদের দেশের ডাক্তাররা কখনোই প্রায় রোগীকে মনোচিকিৎসকের কাছে পাঠান না। কেন? তা আমরা নিজের মতো করে জেনে গেছি, বুঝে গেছি। তাই সচেতন থাকলে দেহগত ভোগকে দুর্ভোগে টেনে না নিয়ে নিরাময়ের পথে ফিরে আসার পথ খুঁজে পাবেন। যে কোনো ধরনের অস্বাভাবিকতা, রোগ বিকার দেখতে পেলে 3টির যে কোনো একটি পথ নিতে পারেন। 1 ডাক্তারের দ্বারস্থ হবেন। 2 রোগীর চিকিৎসা আপনি করতে পারেন রোগীর সহায়তা পেলে। 3 নিজের চিকিৎসা নিজে করতে পারেন। এই শেষের পথটি নির্দেশ করলেই 2য় পথটি পরিষ্কার হয়ে যাবে। প্রথম পথ আমাদের ভাবনা নয়, ওদের ডাক্তারদের দেখার বিষয়। 1 নিজের একটি কেস শিট তৈরি করুন, অর্থাৎ রোগীর নিজের একটি কেস শিট তৈরি করুন। নিজের সচেতন, প্রাকচেতন, অবচেতনের সমস্যাকেন্দ্রিক ভাবনা, চিন্তা, কামনা, বাসনাদের যথাসম্ভব খুঁড়ে দেখুন এবং প্রাসঙ্গিক ঠেকলেই নোট করুন। 3 যৌন সম্পর্ক বিষয়ে সেনচক্ষু হবেন। যৌন বলতে জৈব যৌনই বোঝায় না, ব্যক্তিত্বের হানিকর, অসম্মানকর, ক্ষতিকর, লজ্জাকর যে কোনো আচরণই বোঝাবে। ব্যক্তির ইগো, অহং বা অস্মিতা টোল খেলেই যৌন বিপর্যয় ঘটছে। ঠিক জায়গায়, ঠিক সময়ে, ঠিক কথাটি বলতে না পারার অনুশোচনা যদি তীব্র হয় অথবা অযোগ্য বলে কিছু বলে ফেলার দরুন যদি হয়, তাহলেও ইগো আহত হবে। যৌনতাকে
ব্যাপক অর্থে প্লেজার প্রিন্সিপাল অর্থে ভাববেন। 4. সোজাসুজি যোগসূত্র না পেলে, রোগের সঙ্গে অবদমিত বাসনার যোগসূত্র না পেলে ড্রিম ওয়ার্ক বা ড্রিম মেকানিজম ধরে খোঁজ করুন। প্রকাশিত কন্টেন্টের খোসা ছাড়িয়ে সুপ্ত গুপ্ত অধেয়র সন্ধান করুন। ছদ্মবেশ ছিঁড়ে ফেলে বাস্তব সত্যকে আলোয় টেনে আনুন। এই প্রসঙ্গে ডিফেন্স মেকানিজম কী করছে তা বুঝে ফেলুন। যোগসূত্রের একটা শর্ট লিস্ট তৈরি করুন। অন্তত 3টি বিষয়কে রোগের কারণ হিসেবে চিহ্নিত করুন। 5. শর্ট লিস্ট থেকে সেই কারণটিকে খুঁজে বের করুন যেটি রোগের মূলে। খুঁজে পেলেই রোগ সেরে যাবে, কারণ তখন জেনে যাবেন যে কারণটা নেহাতি একটা তা ব্যাপার নগণ্য, মূল্যহীন, ছিঁচকে ঘটনা। মনের সেই সময়ে বা অবস্থায় যে সে সিংহ হয়ে দেখা দিয়েছিল মাত্র, চোখের মনির সামনে একটি মার্বেল জগৎকে ঢেকে দিতে পারে। সেই কারণ মার্বেলটিকে চোখের একটু দূরে ধরলে তার মূল্য কেমন ঠেকবে। 6. রেজিস্ট্যান্সের কথা, মনের বাধাদানের কথাটা মনে রাখবেন। কারণের কাছাকাছি এলেই কিন্তু মন শক্ত হয়ে যায়, কপাট বন্ধ করে দেয়। প্রাইমারি ও সেকেন্ডারি গেইন বা লাভ হাতছাড়া হয়ে যাবে যে। তাই যখন দেখবেন মন অস্বাভাবিক জোর দিয়ে প্রতিক্রিয়া করছে, ধ্যাত ধুর বলে উঠছে, তখনই বুঝবেন ঠিক জায়গায় এসে গেছেন। অনুসিদ্ধান্ত, কারণের লাঠিটি দিয়ে ঠ্যাংটি সরে যেতে পারে। কারণের লাঠিটি ধরিয়ে দিয়ে ঠ্যাংটি সরে যেতে পারে। মনকে শিয়ালের চাইতেও চালাক জানবেন। লাঠি হাতে শিয়াল নদী পার হচ্ছে, কুমির পা কামড়ে ধরছে, শিয়াল বলল, আরে আরে লাঠিটা কেন ধরেছিস, পাটা ধরবি তো, ইত্যাদি। তেমনি প্রাইমারি সেকেন্ডারি গেইনের লোভে মন শিয়ালটির প্রকৃত কারণটিকে লুকিয়ে রেখে মিথ্যা কারণকে এগিয়ে দিতে পারে। তাতে সুফল পেয়ে হাতে স্বর্গ পাবেন। অসুস্থতা অস্বাভাবিকতা সেরে যাবে বটে, কিন্তু তা অত্যন্ত কম সময়ের অলীক মুক্তি। কদিন পরেই আবার সেই রোগ না হয়ে অন্য কোনো রোগ প্রকাশ পাবে। কারণটি ঘাপটি মেরে থেকে গেছে তো, এমন ধোঁকাবাজি থেকে সাবধান। যেখানে বিহেভিয়ার থেরাপি, সেখানে দ্বিতীয় ব্যক্তির বা চিকিৎসকের প্রয়োজন অনিবার্য। সন্তানের বেলায় আপনি, আপনার বেলায় অন্য কেউ, অন্য কারো বেলায় আপনি। এই যাবতীয় সর্বনামের পিছনের আসল নামটা মনোবিজ্ঞানীর, তিনি যেই হন না কেন। কখন? যখন পাঠক মনের মানসিক বাধাটি কমে যাবে বা থাকবেই না। মানসিক কারণে শরীরে রোগ হয়, এমন ঘটনা শত শত জানা দেখা শোনা সত্ত্বেও অপরের ব্যাপারে হাজারবার নিজে বলে থাকলেও যখন সেই ঘটনা বা রোগ নিজের বেলায় ঘটে, তখন আমরা বলে উঠি বাজে কথা। কেন বলি এই কারণে যে মানসিক কারণে রোগ মানেই পাগল অবস্থা। এরকম একটা অন্ধ, অজ্ঞ, আনপড়, ছুতমার্গ বিশ্বাস আমাদের মনে থাকে। পাগল হলেই মনোচিকিৎসকের কাছে যায়, এবং অথবা বিপরীতক্রমে যারাই মনোচিকিৎসকের কাছে যায় তারাই পাগল, এমন একটা মনোভাবের দুঃখজনক এবং বিকারগ্রস্ত ধারণা আমরা অনেকেই পোষণ করি। এই গ্রন্থটি মনোযোগ দিয়ে অনুসরণ করলে মনের এই বিকার যখন কেটে যাবে, তখন অনেক অকারণ দুর্ভোগের হাত থেকে ছাড়া পাওয়ার পথটিও খুলে যাবে। তখন যখন অনেক মাথা ধরা, হাঁপানি, পক্ষাঘাত, অন্ধত্ব, বধিরত্ব নিয়ে নিষ্ফল ডাক্তার, হাসপাতাল, ওষুধ, পরীক্ষার চক্রে ঘুরে না মরে সঠিক পথের সন্ধান দেখা দেবে। তখন যখন জানা থাকবে যে অনেক রোগ আছে যা আবেগীয় উৎসের সৃষ্ট, এবং সেই উৎসের উৎপাটনী রোগ নিরাময়ের সঠিক পথ লক্ষণ আর উপসর্গের সঙ্গে লড়াই করে গাত্রে ব্যথা করে নেওয়ার নয়। দৌড়ঝাঁপ করে গাত্রে বিল চুকিয়ে দিতে অর্থপাত্র, ব্যাংক ব্যালেন্স ক্রমান্বয়ে বেত্রাঘাতের মতো খরচ খাত কোনো সুরাহাই এনে দেবে না। বইটি তাই সচেতন মনে সুস্থ হয়ে বাঁচার সম্ভাবনাটি বাঙালি পাঠকের কাছে তুলে ধরছে, অথবা বিপরীতক্রমে মানসিক অসুস্থতা, অসচেতনতার হাত থেকে তাদেরই ঝরঝরে জীবন যাপনের পথে তুলে আনতে চাইছে। 3. অস্বাভাবিক ব্যবহারের বিভিন্ন প্রকার ও প্রলক্ষণ। 3.1 নিউরোসিস, স্নায়বিক পীড়া, উদ্বায়ু রোগ। সকল স্নায়বিক পীড়ার মূলে থাকে এক ধরনের বেমানান বা অনুপযোগী আচরণ বা জীবন প্রকাশ, যার প্রধানতম কারণ অ্যাংজাইটি, মানসিক চাপ, উদ্বেগ এবং অ্যাভয়েডেন্স, এড়িয়ে যাওয়া, পলাতক মন। এ থেকে বোঝা যায় যে নিউরোটিক প্রকৃতির হেতু বাস্তবের এবং জীবনের ভুল মূল্যায়ন ও ব্যাখ্যা, এবং সেই সঙ্গে জীবনের সমস্যার সামনাসামনি না করে এড়িয়ে যাওয়ার প্রবণতা। একেই স্নায়বিক পীড়ার কেন্দ্রবিন্দু বা নিউরোটিক নিউক্লিয়াস বলা যায়। এবং 2, একটা ঝোঁক বা মনোভাব যা অমন এক নিউরোটিক জীবনযাপন শৈলীকেই অনুসরণ করতে চায়, জেনে শুনে বিষপানের মতো। কারণ আত্মনির্যাতন বা আত্মবিড়ম্বনার হেতু হওয়া সত্ত্বেও অমন জীবন পীড়িত মনে এক ধরনের তৃপ্তি এনে দিচ্ছে বা চাহিদা পূরণ করে চলেছে। এখানে অবচেতনের সঙ্গে একটা বোঝাপড়া ঘটে যাচ্ছে। এটাকে বলা যায় নিউরোটিক প্যারাডক্স বা স্নায়ুরোগের আপাত বৈপরীত্য।
নিউরোসিসের হেতু বা প্রকৃতিগত উৎস আলোচনায় এর দুটি বৈশিষ্ট্য বেরিয়ে এসেছে। এক, যাকে আমরা স্নায়বিক পীড়া বলছি, তা আসলে সাইকো নিউরোসিস। কারণ এই পীড়ার বা অস্বাভাবিক ব্যবহারের মূলে কোনো শারীরিক কারণ নেই, আছে আবেগীয় কারণ, কোনো চাপ, সংকট, উৎকণ্ঠা, দ্বন্দ্ব অথবা অসহায়তা বোধ। কোনো দৈহিক যান্ত্রিক বিপর্যয়ে এই মনোরোগের উদ্ভব ঘটেনি এবং গতানুগতিক ডাক্তারি ওষুধে কোনো ফলই পাওয়া যায়নি। দুই, মনোবৈজ্ঞানিক প্রথা প্রকরণে এদের চিকিৎসা করলে দীর্ঘস্থায়ী ফল পাওয়া যায়। তবে অবশ্যই মনে রাখতে হবে যে মানসিক ব্যাধিগ্রস্ত ব্যক্তিদের আচার আচরণে যে বিপর্যয় দেখা দেয় তা তার শরীরকে, স্বজন পরিজনকে বিব্রত করে বলেই হাসপাতাল চিকিৎসা দেখাশুনো করা অনিবার্য হয়ে পড়তে পারে। আমরা পরে সাইকোসোমাটিক অসুস্থতার কথা যখন বলবো তখন দেখব যে মানসিক আবেগীয় কারণ দেহগত রোগের কারণ হয়ে শারীরিক ক্ষয়ক্ষতি ঘটাতে পারে। উপরের প্রথম অনুচ্ছেদে যে দুইটি বিষয়ের উল্লেখ করা হয়েছে, নিউরোটিক নিউক্লিয়াস বা নিউরোটিক প্যারাডক্স, সে বিষয়ে একটু বিস্তারিত আলোচনা বোঝার পক্ষে সহায়ক হবে। 3.1 ক, নিউরোটিক নিউক্লিয়াস। সাইকো নিউরোটিক ব্যবহার একটি বিশেষ কেন্দ্রবৃত্ত পথে এগিয়ে চলে। এক, ব্যক্তির মনে একটা অযোগ্যতা, অক্ষমতার অনুভব থাকে এবং সেই উৎসে জাত হীনমন্যতাবোধ দানা বেঁধে থাকে। ফলে অনেক সমস্যাই তার কাছে বিপত্তিজনক বলে মনে হয়, ভয়, সংকট, চাপের মুখে পড়ে যায়। দুই, ব্যক্তি এই কারণেই নানাবিধ ডিফেন্স মেকানিজমের পথে নিজ মনের চাপ, ভয়, সংকট থেকে বাঁচতে চায়। তিন, এই দুয়ে মিলে ব্যক্তি নিজের পলায়নপর আত্মপরাজয়ী আচার আচরণকে বুঝতেও পারে না, আবার ক্রমশই আরও একরোখা হয়ে যেতে পারে, সেই পথকে বেশি করে ধরে আঁকড়ে থাকে। ফলে একদিকে বিকল্পহীন একচক্ষু প্রত্যক্ষে ঝুঁকে পড়ে আর অন্য কোনো সম্ভাব্য সমাধানের সূত্র খুঁজি করে না, একই বৃত্তে ঘুরপাক খেতে থাকে। চার, এই অবস্থানে ইগোসেন্ট্রিসিটি বা আত্মকেন্দ্রিকতা প্রকাশ পায়, ফলে প্রয়োজনীয় এবং কাঙ্ক্ষিত অন্য ব্যক্তি সম্পর্ক বা আপনজন পরজন যোগাযোগ ঘটাতে পারে না। পাঁচ, সব মিলে ব্যক্তিটি ক্রমশই একাকিত্বের মোড়কে অপরাধবোধের বা অযোগ্যতা বোধের পীড়নে পিষ্ট হতে থাকে, সমস্যাকে বাস্তব প্রেক্ষিতে দেখতে, বুঝতে এবং সমাধানের খোঁজ করতে আরও বেশি অক্ষম হয়ে পড়ে, আর ক্রমশই অসন্তোষের জ্বালায় নিজের জীবনের অসুখ আর যন্ত্রণাকে বাড়িয়ে তোলে। 3.1 খ, নিউরোটিক প্যারাডক্স। এই আপাত বৈপরীত্য বুঝতে দুইটি প্রাথমিক ধারণা ব্যাখ্যা করা দরকার। এক, সমস্যা সংকুল, কণ্টকাকীর্ণ চাপ, সংকট, উৎকণ্ঠা থেকে সহজতম বাঁচার পথ সেই অবস্থার হাত থেকে তাৎক্ষণিক মুক্তি। এই মুক্তি মেন্টাল বা ডিফেন্স মেকানিজমের পুষ্ট সমর্থিত আচরণ পথে সহজেই এসে যায়। তাই সেই ধরনের ব্যবহার নিউরোটিক ব্যক্তির অভ্যাসে পরিণত হয়ে ওঠে। স্বাভাবিক লোক যেখানে নিজের ব্যবহারকে সমস্যা সমাধানের উপযুক্ত করে গড়ে পিঠে নেয়, পরিবর্তন পরিমার্জন করে সমস্যার মুখোমুখি হয়, বাস্তবতাবোধের দ্বারা পরিচালিত হয়, সেখানে অসন্তোষ, ব্যর্থতা, যন্ত্রণা মেনে নিয়েও নিউরোটিক ব্যক্তি কেন পুরনো পথেই অভ্যস্ত মেকানিজম অনুসরণ করে? বাস্তবতাবোধের দ্বারা পরিচালিত হয় যেখানে অসন্তোষ, ব্যর্থতা, যন্ত্রণা মেনে নিয়েও নিউরোটিক ব্যক্তি কেন পুরনো পথেই অভ্যস্ত মেকানিজম অনুসরণ করে? এই প্রশ্নের উত্তরের মধ্যেই আছে প্যারাডক্সের ভিত। নিউরোটিক ব্যক্তি কখনোই সমস্যার সম্ভাব্য আঘাতের কল্পনার বাইরে, পিছনে, গভীরে আদৌ কোনো বাস্তব আঘাত সম্ভাবনা আছে কি না তা জানার চেষ্টা করে না। সে কল্পিত ভয়, চাপ, সংকটকেই সত্য বলে মনে করে, অযোগ্য প্রতিযোজনার বা ডিফেন্সিভ মেকানিজমের পথে ঘুরপাক খেতে থাকে। সমস্যার মুখোমুখি না হয়ে তাকে এড়িয়ে যাওয়ার যাবতীয় প্রথা প্রকরণকে কাজে লাগায়। উদাহরণে পরিষ্কার হবে, এক যুবক ভালোবাসে এক নারীকে, বিয়ে করার সব ঠিক, মেয়েটি বাগদত্তা। এমন সময় মেয়েটির পরিচয় ঘটে হঠাৎ এক অন্য আকর্ষণীয় যুবকের সঙ্গে। অভিভূত নারী প্রথম প্রেমিককে এক কথায় বাতিল করে দেয়। যুবক মর্মাহত, উত্তেজিত, অবমূল্যায়নে কাতর, বিষণ্ণ, অবসাদগ্রস্ত। মানসিক চাপ ও উৎকণ্ঠা তাকে একই সঙ্গে হতাশ এবং নারী বিদ্বেষী করে তুলল। সব নারী অবিশ্বাসী। ফলে নতুন কোনো রমণীর সাথে আলাপ পরিচয় হলেই সেই যুবক কঠিন চাপ ও উৎকণ্ঠায় ভোগে, সম্পর্ক ছিন্ন করে দেয়। নিউরোটিক ব্যবহার তাই একই সঙ্গে আত্মখণ্ডনের, বিফলতার এবং তবুও অনুসরণের মাধ্যমে যুক্তি, বিচার, বিশ্লেষণ, মূল্যায়ন এবং বাস্তবতাবোধ কোনো কাজ করে না। 3.1 গ, প্রকার, প্রলক্ষণ, প্রতিকার, প্রতিরোধ। সাইকো নিউরোসিস এর মূল কেন্দ্র ও বৈশিষ্ট্য আলোচনার শেষে এখন আমরা এর বিভিন্ন প্রকার, প্রলক্ষণ এবং প্রতিরোধ প্রতিকার বিষয়ে আলোচনা করব।